হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। থাম্বেল দেখে তোমরা দেখতে পাচ্ছ নাগরিকতা, এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটার শেষ কিছু টপিক আমরা আলোচনা করব। দুটি টপিক, একটা হলো নাগরিকতা অর্জনের পদ্ধতি এবং এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো নাগরিকতা বিলোপের কারণ। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ তোমাদের পড়বে। তো সুতরাং প্রত্যেকটা আমি বেশি পড়ে দেবো না, তোমাদের জাস্ট একটু সামনে তুলে ধরছি যে নাগরিকতা অর্জনের পদ্ধতি কী কী আছে সেগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো, নাগরিকতা অর্জনের পদ্ধতি সমূহ। 1955 খ্রিস্টাব্দের নাগরিকতা আইনের 3 থেকে 7 নম্বর ধারায় নাগরিকতা অর্জনের 5টি পদ্ধতির কথা বলা আছে। ঠিক আছে, আচ্ছা 5টা পদ্ধতি কী কী আমরা একটু দেখে নিই। যে জন্মসূত্রে নাগরিকতা অর্জন, রক্তের সম্পর্কগত সূত্রে নাগরিকতা অর্জন, নিবন্ধীকরণের মাধ্যমে নাগরিকতা অর্জন, দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা অর্জন আর অন্তর্ভুক্তি মাধ্যমে নাগরিকতা অর্জন। এই যে 5টা পদ্ধতি আমরা এটা জানলাম, সালটা মনে রাখবে আর ধারাটা মনে রাখবে। এবার আমরা দেখে নিই যে জন্মসূত্রে নাগরিকতা অর্জন কী আছে। এটা একটুখানি তোমরা একটু পড়ে নাও, কারণ অনেকটা ডিটেলস আছে। ঠিক আছে, আমি তোমাদের সামনে জাস্ট এগুলো তুলে ধরছি, তোমরা একটুখানি পড়ে নাও। এটা জন্মসূত্রে নাগরিকতা অর্জনটাকে কি বলছে। ঠিক আছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না, এটা একটুখানি তোমরা একটু দেখে নাও। জন্মসূত্রে নাগরিকতা অর্জন। ঠিক আছে, এবার আমরা চলে যাই 2 নম্বর যে পার্টটা আছে, রক্তের সম্পর্কগত সূত্রে নাগরিকতা অর্জন কি বলছে সেটাও একটু আমরা দেখে নিই। আমি এমসিকিউ আকারে করিয়ে দেবো। ঠিক আছে, তবু এগুলোকে আমি একটু ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, কারণ ডিটেলস একটু জানা আমাদের দরকার। বোঝা গেল? ডিটেলস আমাদের একটু জানা দরকার, পড়া দরকার। ঠিক আছে, তাহলে নাগরিকতা, এই রক্তের সম্পর্কজনিত সূত্রে নাগরিকতা অর্জন পেয়ে গেলাম। আচ্ছা, এবারে এখানে এই পার্টটা একটু দেখে নাও। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু ভারতীয় বংশোদ্ভূত যেটা, এটা একটু পড়ি। যে ভারতীয় বংশোদ্ভূত বলতে সেই সব বিদেশি নাগরিকদের পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, চীন, ইরান, ভুটান, শ্রীলঙ্কা এবং নেপালের অধিবাসী নয় বোঝায়, যে সে সকল ব্যক্তির নিজস্ব ভারতীয় পাসপোর্ট আছে। ঠিক আছে, তো এখানে দেখো যে কোনো ব্যক্তি নিজে অথবা তার পিতামাতা বা পিতামহ বা পিতামহী বা মাতামহীর বা প্রপিতামহীর কেউ 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে বর্ণিত ভারতে জন্মগ্রহণ করেছেন এবং স্থায়ীভাবে বসবাসরত ছিলেন, সেই সকল অঞ্চলের অধিবাসী পরবর্তীকালে ভারতে অনুভূত হয়েছে, অথবা এমন কোনো ব্যক্তি যিনি ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে বিবাহ করেছেন। ঠিক আছে, এটা হলো এই ভারতীয় বংশোদ্ভূত কি সেটা একটু বলা আছে, জাস্ট একটু পড়ে নিলাম। আচ্ছা, এবার 3 নম্বর যেটা আছে আমাদের, এটা 3 নম্বর যে পদ্ধতি নাগরিকতা অর্জন, সেটা হলো নিবন্ধীকরণের মাধ্যমে নাগরিকতা অর্জন। দেখো, এগুলোকে একটু জাস্ট ডিটেলসে তোমরা দেখো। যে সকল ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যারা ভারতীয় নাগরিকের নাম নিবন্ধীকরণের পূর্বে 7 বছর ভারতে বসবাস করছে, 7 বছর কিন্তু তোমাকে ভারতে বসবাস করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা একটু দেখে নাও, নিবন্ধীকরণের মাধ্যমে নাগরিকতা অর্জন। ঠিক আছে, এটা দেখে নাও। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি, আচ্ছা এখানে একটুখানি আছে সেটা একটু দেখে নিই, একটু দেখে নাও। ঠিক আছে, আচ্ছা অসমের জন্য বিশেষ ব্যবস্থা, এটা কিন্তু একটু মাথায় রাখো যে অসম চুক্তির পর 1985 খ্রিস্টাব্দ নাগরিকতা আইনে অসমের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলে। তাহলে 1985 খ্রিস্টাব্দের নাগরিকতা সংশোধন আইনে কোন রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে? না, এটা কিন্তু অসম রাজ্যের জন্য। এইটা কিন্তু তোমরা একটু মাথায় রেখো। ঠিক আছে, শর্ট প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এই প্রেক্ষিতে 1955 খ্রিস্টাব্দ নাগরিকতা আইনে 6A ধারা অনুযায়ী একটি নতুন ধারা সংযুক্ত হয়েছে। ঠিক আছে, এই ধারায় বলা হয়েছে 1966 খ্রিস্টাব্দের 1 জানুয়ারির পূর্বে ভারতীয় বংশোদ্ভূত যেসব ব্যক্তি পূর্ববঙ্গ, বাংলাদেশ থেকে এসেছেন এবং সেখানে বসবাস করছেন, তারা নাগরিকতার জন্য আবেদন করলে এবং তাদের আবেদন অনুমোদন করা হলে তারা ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন। ঠিক আছে, তো এই পার্টটা একটু তোমরা একটু জেনে রেখো যে অসম চুক্তি, যে 1925 সালে যে নাগরিকতা সংস্থা আছে, সেখানে কোন রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা ছিল? আসাম রাজ্যের জন্য। ঠিক আছে, আচ্ছা এবার আমরা 4 নম্বর নাগরিকতা অর্জনের পদ্ধতি যেটা আছে দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা অর্জন। দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা অর্জন, এটা আমরা একটু দেখে নিচ্ছি। তোমরা এগুলো একটু দেখো, এখান থেকে কিন্তু তোমাদের বেসিক জ্ঞানের একটা প্রশ্ন দেবে, সুতরাং মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এখানটা একটা দেখো, এগুলো জাস্ট পড়ে রেখো, তোমরা একটু জাস্ট ধারণাটা পড়ে রাখো। এখানে একটা দেখো, এই যে কোথায় একটা আমি এখানে দেখো যে ভারতীয় সংবিধানে 8ম তফসিলে উল্লিখিত স্বীকৃতি ভাষাগুলির মধ্যে যে কোনো একটি ভাষা সম্পর্কে জ্ঞান থাকে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভারতীয় সংবিধানে কততম তফসিলে ভাষার স্বীকৃতি আছে? 8ম তফসিল। ঠিক আছে, এগুলো
দেখো আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু না, এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটাই পড়বে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটাই তোমরা একটু ডিটেলসে একটু পড়ে নাও, একটুখানি তোমরা স্ক্রিনশট করে বা তোমরা একটু ভিডিওটা পজ করে পড়ে নাও, ঠিক আছে? তাহলে 4 নম্বর আমাদের যেটা গেল সেটা হলো দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্ব অর্জন পদ্ধতি। আচ্ছা, সেটা এখনও শেষ হয়নি, এটা একটু দেখে নাও, দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, এবার 5 নম্বরে আমরা, আচ্ছা 4 নম্বরটা একটুখানি, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর যেটা আছে অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন, এটাও একটু পয়েন্টটা তোমরা দেখে নাও, অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন, ঠিক আছে? এটা কি আছে একটু দেখে নাও। আচ্ছা, এবারে আমরা আসছি যে ভারতে প্রবাসী নাগরিকত্ব। প্রবাসী নাগরিকত্ব প্রদান ভারতের নাগরিকত্ব আইনে একটি অভিনব সংযোজন। ভারতের প্রবাসী নাগরিকত্ব বলতে বিদেশে বসবাসরত সেই সব ভারতীয়দের বোঝায় যারা 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি তারিখে ভারতের নাগরিক হওয়ার যোগ্য ছিলেন অথবা সেই সময় বা তার পরবর্তী ভারতের নাগরিক ছিলেন অথবা 1947-15 পর যেসব অঞ্চলে ভারতের অন্তর্ভুক্ত হয় সেই সব অঞ্চলের বাসিন্দা, ঠিক আছে? তাহলে এই প্রবাসী নাগরিক ভারতীয় কি, এটা একটু দেখে নিলে। আচ্ছা, 2003 খ্রিস্টাব্দের নাগরিকত্ব আইনে বলা হয় যে পাকিস্তান ও বাংলাদেশ ছাড়া 16টি নির্দিষ্ট নাগরিকদের যারা ভারতীয় বংশোদ্ভূত তারা নির্দিষ্ট দেশের নাগরিকত্বের পাশাপাশি ভারতে প্রবাসী নাগরিকত্ব অর্জন করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটা একটু তোমরা দেখে নাও। আচ্ছা, এখানটা গেল প্রবাসী নাগরিকত্ব। আচ্ছা, এবার দেখো 2015 খ্রিস্টাব্দের নাগরিকত্ব সংশোধনী আইনে ভারতের প্রবাসী নাগরিকত্ব সম্পর্কে বিধি ব্যবস্থার পরিবর্তন সাধন করা হয়েছে, ঠিক আছে? তো প্রবাসী নাগরিকত্ব, ভারতের প্রবাসী নাগরিকত্ব সম্পর্কিত বিধি ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে কোন সংসদ আইনে? না, 2015 খ্রিস্টাব্দের নাগরিকত্ব আইনে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা যে দ্বিতীয় যে টপিকটা, ভারতের নাগরিকতা বিলোপের কারণ। এই যে ভারতের নাগরিকতা বিলোপ হতে পারে, তুমি নাগরিকত্ব হারাতে পারো, তার যে কারণটা সেটা দেখো। 1950 খ্রিস্টাব্দের ভারতের নাগরিকত্ব আইন, মনে রাখবে নাগরিকত্ব আইন কিন্তু 1955 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 3টি প্রেক্ষিতে নাগরিকতা বিলোপ হতে পারে। একটা হলো নাগরিকতা পরিত্যাগ, কেউ নাগরিকত্ব ছেড়ে দিতে পারে, নাগরিকতার অবসান আর নাগরিকতা থেকে বঞ্চিতকরণ, এই 3টে কারণ। আচ্ছা, এবার আমরা দেখে নিই নাগরিকতা পরিত্যাগটা কি, ঠিক আছে? এটা একটু তোমরা একটু দেখে নাও। স্বেচ্ছায় যদি কেউ নাগরিকত্ব পরিহার করতে পারে সে তবে হবে, ঠিক আছে? স্বেচ্ছায় নাগরিকত্ব যিনি পরিত্যাগ করবেন, কোনো ব্যক্তি স্বেচ্ছায় নাগরিকত্ব পরিত্যাগ করলে তার অপ্রাপ্তবয়স্ক সন্তানও ভারতীয় নাগরিকত্ব থেকে বঞ্চিত হবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আছে নাগরিকতার অবসান। তাহলে এটা আমরা পেলাম নাগরিকতার পরিত্যাগ, পয়েন্টগুলোকে মনে রেখো। নাগরিকতার অবসান একটু দেখে নাও, নাগরিকতার অবসান, ঠিক আছে? এটা আছে। আচ্ছা, এবারে এখানটা আমরা চলে যাই, ভারতীয় নাগরিকত্ব বাতিল, এখানটা আছে দেখো। আচ্ছা, নাগরিকতা থেকে বঞ্চিতকরণ। দেখো, দেশীয়করণের মাধ্যমে, নিবন্ধীকরণের মাধ্যমে নাগরিকতা অর্জন করেছেন এমন ব্যক্তি কেন্দ্রীয় সরকার বিভিন্ন কারণে ভারতীয় নাগরিকতা বঞ্চিত করতে পারে। প্রতারণা বা অনৈতিক উপায় বা মিথ্যা বিবৃতি দিয়ে যদি নাগরিকতা অর্জন করে, কেউ যাতে মিথ্যে কথা বলে ভারতের নাগরিকত্ব নিল, তাহলে কিন্তু তিনি বঞ্চিত হবেন, ঠিক আছে? ভারতে সেই নাগরিক যদি ভারতের সংবিধান প্রতি আনুগত্য প্রকাশ না করে বা সংবিধানকে অবমাননা করে, মানে সংবিধানের প্রতি কোনো শ্রদ্ধা নেই, কোনো ভক্তি নেই, তাহলে তাকে কিন্তু নাগরিকতা থেকে বঞ্চিত করা হবে। এই পয়েন্টগুলোকে তোমরা, আর উপযুক্ত কারণ ছাড়া নাগরিক যদি একটা 7 বছর ভারতের ভূখণ্ডের বাইরে বাস করে, 7 বছর যদি তিনি ভারতের ভূখণ্ডের বাইরে বাস করেন, তাহলে কিন্তু নাগরিকতা তিনি হারাবেন, ঠিক আছে? তো এই পয়েন্টগুলোকে একটু মনে রেখো, একটু তোমরা মন দিয়ে পড়ো। আমি যতটুকু পেরেছি তোমাদের সামনে জাস্ট একটু তোমাদের মানে উপর দিয়ে চলে গেলাম এটা বিষয়টা। তবে এটা বেশি তোমরা একটু পড়ো, ভালো করে পড়ো। আমি ডিটেলসে যাচ্ছি না, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে সেই জন্য আমি তোমাদেরকে পড়ে দেখালাম, পড়ে শোনালাম না বা ডিটেলস কোনো আলোচনা করো না, কিন্তু তোমরা এই পয়েন্টগুলোকে অবশ্যই একটু মনে রেখো, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো যেটা একটু দেখে নাও। আচ্ছা, এবারে দেখো তোমরা যেটা নাগরিকত্ব সংশোধনী আইন 2009, এইটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে 2019 নাগরিকত্ব যে আইন 2019 কী হলো, 1950 চালু হওয়া নাগরিকত্ব আইনের একটি সংশোধনী। শেষবার নাগরিকত্ব আইন যে সংশোধন হয় সেটা কিন্তু 2019 সালে। এটা একটু মাথায় রাখতে উল্লেখ্য, এই আইনটি 2019 খ্রিস্টাব্দে পাশ হলেও কার্যকর হয়েছে কিন্তু 2024 সালের 11ই মার্চ। টাইমটাকে তোমরা মনে রাখো, ঠিক আছে? এখানে কি বলছে, এই সুবিধা কেবল তারাই পাবেন কারা না 2014 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন এবং অন্তত 6 বছর ভারতে স্থায়ীভাবে বসবাস করছেন। এনারা কিন্তু এই নাগরিকত্বের সুবিধাটা তারাই পাবেন যে 2014 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন এবং অন্তত 6 বছর ভারতে স্থায়ীভাবে বসবাস করছে, ঠিক আছে? তো এই ব্যাপারটা একটুখানি মাথায় রাখো, ঠিক আছে? নাগরিকত্ব আইন। আচ্ছা, এবারে এখান থেকে যে এমসিকিউগুলো আছে তোমরা যদি পারো
একটুখানি এই এমসিকিউগুলো নিজের একটু চেষ্টা করো। আমি বারবার বলছি এগুলোকে একটু নিজেরা চেষ্টা করো, ঠিক আছে? আমি এগুলোকে পরে একদিন তোমাদের প্রশ্ন আকারে উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? এগুলোকে নিজেরা একটুখানি চেষ্টা করো, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। আচ্ছা, ভারতের নাগরিকতা বিলোপের কারণটা আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নাগরিকতা পরিত্যাগ এখান থেকে এই পর্যন্ত একটা, আর নাগরিকতার অবসান এই যে পার্টটা, এটা কিন্তু তারপর এখানে আছে। এই যে আমি যদি দেখাই, এই যে এখানে আছে নাগরিকতার অবসান, এখানটা আছে, ঠিক আছে? নাগরিকতার অবসান, এটা একটু দেখে নাও। আর নাগরিকতা থেকে বঞ্চিত করুন, ঠিক আছে? ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও স্টুডেন্টস। আর অবশ্যই খুব মন দিয়ে পড়াশোনা করো, কারণ পরীক্ষার বেশি দেরি নেই, ঠিক 2 মাস বাকি। পুরনো জিনিস রিভিশন দাও, নতুন জিনিসের পাশাপাশি পুরনো চ্যাপ্টারগুলোকেও একটু রিভিশন দাও, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।